আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে পড়ব। আজকে টপিক হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। কিন্তু এই সমস্ত টপিক পড়ার আগে আগের লেকচারগুলো আছে যেগুলো মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, সুপার নোড অ্যানালাইসিস, সুপার মেশ অ্যানালাইসিস জিনিসগুলো কি একটু ভালোভাবে দেখে নেবেন। কেসিএল, কেভিএল, তারপরে ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, এই সূত্রগুলো একটু মাথার ভিতরে ভালো করে রাখবেন। আমরা নতুন করে এই সমস্ত আলাদা কোনো নিয়ম শিখবো না, ওই সমস্ত নিয়ম দিয়েই সার্কিটটাকে আমরা নতুনভাবে সলভ করা একটু সহজ হয়ে সলভ করার টেকনিক খুঁজতেছি। ওকে, সোর্স ট্রান্সফরমেশন মোটামুটি সেই রকমই একটা তথ্য। জিনিসটা কি বলে, সোর্স ট্রান্সফরমেশন আসলে কি? নামটা দিয়ে বোঝা যাচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। আচ্ছা, সোর্সটাকে ট্রান্সফার করা যায় কীভাবে ট্রান্সফার করা যায় একটু দেখি। একটা সার্কিটে যদি একটা ভোল্টেজ সোর্স এবং সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে ওইটাকে আমি ট্রান্সফার করে একটা কারেন্ট সোর্স এবং প্যারালালি একটা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমি ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে ট্রান্সফার করতে পারতেছি, অর্থাৎ এক সোর্স থেকে আর এক সোর্সে ট্রান্সফার করতে পারতেছি। এই জন্য নামটা দেওয়া হয়েছে সোর্স ট্রান্সফরমেশন। তাহলে কি বলতেছে যদি একটা ভোল্টেজ সোর্স যেটার নাম হচ্ছে ভিএস এবং একটা রেজিস্ট্যান্স যেটার নাম হচ্ছে সামথিং আর, যদি এমন থাকে, তাহলে সার্কিটের এই পার্টটুকু এর সঙ্গে সিরিজ প্যারালালে আর যা কিছুই থাকুক না কেন তার উপর কোনো ইফেক্ট আসবে না যদি সার্কিটের এই পার্টটা আমি চেঞ্জ করে ফেলি। এটা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের সময় একটা জিনিস খেয়াল করেন, সার্কিটের ভিতরে ওয়াই ডেল্টা থাকলে ওয়াই ডেল্টা ট্রান্সফার করলে সার্কিটের অন্য পার্টে কিন্তু তার কোনো ইফেক্ট থাকে না। একইভাবে সোর্স ট্রান্সফরমেশন, অর্থাৎ সোর্স এবং রেজিস্ট্যান্স যদি সিরিজে কিছু থাকে, এর সঙ্গে প্যারালালি বা সিরিজে যদি আরও কিছু থাকে, তাহলে এই পার্টটাকে যদি আমি ট্রান্সফার করে ফেলি, তাহলে কিন্তু সার্কিটের অন্য কোনো অংশে এই ট্রান্সফারের কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ প্রথমে যেমন ছিল সার্কিটটার আউটপুটটা ঠিক পরবর্তীতে তেমনই থাকবে, অর্থাৎ আউটপুটের কোনো চেঞ্জ হবে না। ওকে, সো এটা ভ্যালিড, সার্কিটের অন্য কোনো এলিমেন্টে এটা কোনো প্রভাব দিবে না। আচ্ছা, তাহলে এটাকে আমি পরিবর্তন করে কি করতে চাচ্ছি? এটাকে পরিবর্তন করে আমি ইকুইভ্যালেন্ট করতে চাচ্ছি একটা কারেন্ট সোর্স এবং প্যারালালি একটা রেজিস্ট্যান্স দিই। রেজিস্ট্যান্সের নাম হবে আর, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা আর ছিল, এই আর রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স সেম, কিন্তু এই কারেন্ট সোর্সের নামটা হবে তখন আইএস, অর্থাৎ কারেন্ট সোর্সের মানটা আলাদা হবে। এই আইএস সমান কী হবে? আইএসটা পাবো কীভাবে? যদি এই ভোল্টেজকে এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, ভিএস বাই আর, তাহলে আইএসটা পাবো। তাহলে কি করলাম, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, এর থেকে যদি আমি কারেন্ট সোর্স এবং প্যারালালি একটা রেজিস্ট্যান্স পেতে চাই, তাহলে আমার এই ভোল্টেজটাকে এই সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে। আমি কি করলাম, ভিএস বাই আর, সো আমি একটা কারেন্ট সোর্স পেলাম। এই কারেন্ট সোর্সের সঙ্গে এই আর ডিরেক্টলি বলবে, আর এর কোনো চেঞ্জ হবে না। সো আরটা ডিরেক্টলি প্যারালালি যাবে, কিন্তু কারেন্ট সোর্সটা যখন আনবো তখন ওহমস ল দিয়ে আনবো ভি বাই আর। ওকে, এটুকু বোঝা গেল। এখন এটা আমি দেখাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য, যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এই ট্রান্সফরমেশনটা সম্ভব। এটা কি ডিপেন্ডেন্ট সোর্সের জন্য সম্ভব? হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্সের জন্য এটা সম্ভব। যদি সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে ডিপেন্ডেন্ট পার্টটুকুকে সাবধানে যদি আমরা ক্যালকুলেশনের ভিতর আনতে পারি, তাহলে কোনো সমস্যা নেই। সো এটা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স দুইটার জন্যই সোর্স ট্রান্সফরমেশনটা সঠিক, প্রযোজ্য। আমি সোর্স ট্রান্সফরমেশনটা করতে পারবো। তাহলে এতটুকু যদি বুঝে থাকি, তাহলে আমরা ম্যাথমেটিক্সে ঢুকি। নিয়মটা কিন্তু খুবই সোজা। একটা সার্কিটে একটা ভোল্টেজ সোর্স থাকলে, একটা সিরিজ একটা রেজিস্ট্যান্স থাকলে, সেই ভোল্টেজ সোর্স এবং সিরিজ রেজিস্ট্যান্সকে আমরা একটা কারেন্ট সোর্স এবং প্যারালালি রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। এই থিওরিটুকু আমার সার্কিটটাকে অনেক সময় নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস করা থেকে বাঁচাইতে পারে। অর্থাৎ সার্কিটটা ওই বড় নোড অ্যানালাইসিস, ওই বড় মেশ অ্যানালাইসিস না করেই আমি সার্কিটের আউটপুটটা বের করতে পারবো এই থিওরি ইউজ করে। সো আমরা এখন থেকে যে জিনিসগুলো দেখছি সার্কিটকে কত সহজে সলভ করা যায়, সেই টেকনিকগুলো। ওকে,
তাহলে বড় ক্যালকুলেশনের জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু এই সোর্স ট্রান্সফরমেশনগুলো ইউজ করব। এখানে এই সার্কিটের কথা চিন্তা করেন, এই সার্কিটের কথা যদি চিন্তা করেন তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, যদি আমি মেশ অ্যানালাইসিস করতে চাই, ধরেন যদি মেশ অ্যানালাইসিস করতে চাই তাহলে আবার একটা দেখেন কারেন্ট সোর্স আছে মাঝে, তার মানে এটাকে আমার একটা সুপার মেশ ধরতে হবে আগে, সুপার মেশ ধরে এই তিনটা ইকুয়েশনকে সাইমেন্টালিয়াসলি আমার সলভ করতে হবে। তার মানে ম্যাথটা কিন্তু যথেষ্ট বড়, ম্যাথটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু এই বড় ম্যাথটাকেই আমি খুব সহজেই ছোটো করে সলভ করতে পারি যদি এটাকে সলভ করি সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে। এটা নোড অ্যানালাইসিস করতে গেলেও এখানে অ্যাটলিস্ট দুইটা ইকুয়েশন সলভ করতে হবে, অর্থাৎ এখানে একটা নোড ভোল্টেজ থাকবে, এখানে একটা নোড ভোল্টেজ থাকবে, এই দুইটা ভোল্টেজ বের করতে গেলেও আমার কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন, কিন্তু এই সার্কিটটাকে সোর্স ট্রান্সফরমেশন করে অনেক সহজেই সলভ করা যায়, আমরা সেটা দেখি। তার মানে এই থিওরেমগুলো আমার সার্কিটের সলিউশনটা আরও সহজতর করতেছে। এখানেও কিন্তু আমরা মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস দিয়ে সবই বের করতে পারবো, কিন্তু সেটা একটা লেন্দি প্রসেস। কিন্তু যদি আমি সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে অত বড় প্রসেসে আমার যাওয়ার প্রয়োজন নেই, আমি সহজেই সার্কিটটা সলভ করতে পারি। সার্কিটটা এঁকে ফেলেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সার্কিটের যখন সোর্স ট্রান্সফার করব তখন কারেন্টের যে চিহ্নটা যেরকম থাকবে, যদি কারেন্টের চিহ্নটা এরকম থাকে তাহলে এই সোর্সটাকে ট্রান্সফার করে যদি ভোল্টেজ সোর্স বানাই আমি, তাহলে ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস কোথায় থাকবে? ভোল্টেজ সোর্সের প্লাস থাকবে উপরে, মাইনাস থাকবে নিচে। এই তীর চিহ্ন যেখানে থাকবে সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের প্লাস, তার নিচেরটা হবে হচ্ছে মাইনাস। একইভাবে যদি এই ভোল্টেজ সোর্সটা দেয়া থাকে এরকম ভোল্টেজ সোর্স দেয়া থাকে, তাহলে যখন এই ভোল্টেজ সোর্স থেকে আমি কারেন্ট সোর্স বানাবো, কারেন্ট সোর্সের ডিরেকশনটা অবশ্যই উপরের দিকে থাকবে, কারণ প্লাস আছে হচ্ছে উপরের পাটে। তাহলে এখন এই সার্কিটটাকে আমি সোর্স ট্রান্সফার করে সার্কিটটাকে সলভ করব। এখন একটা জিনিস খেয়াল করেন, সোর্স ট্রান্সফার করার জন্য আমার কয়টা জায়গা আছে? এইখানে একটা জায়গা আছে, এটাকে সোর্স ট্রান্সফার করা যায়, আবার এইখানেও একটা জায়গা আছে যেটাকে সোর্স ট্রান্সফার করা যায়। আমরা এই দুইটা জায়গাকে ট্রান্সফার করে ফেলি। এটাকে যদি ট্রান্সফার করি, এটাকে যদি ট্রান্সফার করে একটা ভোল্টেজ সোর্স বানাই, তাহলে কী হবে? সার্কিটটা খেয়াল করেন, কারেন্ট সোর্সের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, সো এদিকে মাইনাস, এদিকে প্লাস, এটা হবে, এটা রেজিস্ট্যান্স আর এটা কারেন্ট, দুইটাকে গুণ করলে হবে ভোল্টেজ। যদি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে যায় ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে ডিরেক্টলি গুণ করব। আর যদি ভোল্টেজ সোর্স থেকে কারেন্টে যায় তাহলে কারেন্টের মান হবে হচ্ছে আই ভি বাই আর। ওকে, তাহলে এখানে ভোল্টেজ কত হবে? 12 ভোল্ট। এর সঙ্গে সিরিজে কি থাকবে? 4 ওহমের একটা রেজিস্ট্যান্স থাকবে, 4 ওহমের একটা রেজিস্ট্যান্স থাকবে, ওর সঙ্গে ওই 2 ওহম থাকবে সিরিজে, কারণ সার্কিটের এই পার্ট থেকে বাকি পার্টটুকু কোনো চেঞ্জ হবে না। সো এখানে 2 ওহম একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে এটা যা আছে তাই থাকবে। এখন এই পার্টটুকু আমি চেঞ্জ করতে পারি, 3 এবং 12 দিয়ে চেঞ্জ করতে পারি। একটা 3 ওহমের রেজিস্ট্যান্স থাকবে প্যারালালি, 3 ওহমের রেজিস্ট্যান্স থাকবে একটা প্যারালালি, আর কি থাকবে? কারেন্ট সোর্স থাকবে 4 অ্যাম্পিয়ারের, 4 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স থাকবে, আর এটা 3 ওহম, এখানকার ভোল্টেজটা হচ্ছে ভি নট, রেজিস্ট্যান্স হচ্ছে 8 ওহম, তাই তো? তাহলে আমি কি কাজটা করলাম? আমি সার্কিটের এই অংশটা পরিবর্তন করে
আমি 12 ভোল্টের একটা সোর্স বানাইলাম, এর সঙ্গে সিরিজে একটা 4 ওহমের রেজিস্ট্যান্স, ওই যে রেজিস্ট্যান্স আছে ওইটাই দিলাম, তার সাথে সিরিজে বাকি অংশটুকু ছিল এই 2 ওহম এবং 8 ভোল্ট যেটা ছিল সেটা সেভাবেই রাখছি। পরের অংশটুকু গিয়ে আবার কি করছি, একটা কারেন্ট সোর্স এবং প্যারালালি এই রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে আসবে এবং এইখানে একটা কারেন্ট সোর্স বসবে। সো একটা কারেন্ট সোর্স বসাইছি এইরকম। এই 4 ওহমটা কীভাবে পাইছি, ভোল্টেজ সোর্স হচ্ছে 12, কারেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 3, সো 4 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট সোর্সের মান। ওকে, এবং সার্কিটটা কিন্তু মোটামুটিভাবে আরও সিম্পলিফাই করা যায় কীভাবে, এটা সার্কিটটা এখান থেকে এখানে আঁকলাম, আঁকার পরে আর কোথায় সিম্পলিফাই করা যায় আমি দেখি। সিম্পলিফাই করা যাচ্ছে, দেখা যাচ্ছে এই দুইটাকে সিরিজে যোগ করে দেওয়া যাচ্ছে, এই দুটাকে যোগ করে দেই, এই দুটাকে যোগ করলে হবে 6 ওহম, দুটাকে যোগ করলে হবে 6 ওহম। এখন আমি কি করব, এই 6 ওহম এবং 12কে ট্রান্সফার করব, 12 ভোল্টকে ট্রান্সফার করব। তাহলে 6 দিয়ে যদি 12 ভোল্টকে ট্রান্সফার করি তাহলে এটা কেমন হবে, এটা পরবর্তী সার্কিটে এরকম হবে, কারেন্টের ডিরেকশন নিচে থাকবে, এটা হবে 2 অ্যাম্পিয়ার। আমার প্যারালাল থাকবে কিসের, 6 ওহম, 6 ওহম প্যারালাল থাকবে। আর কি থাকবে, এখানে থাকবে 8 ওহম, এর এগেনস্ট হচ্ছে ভি নটটা, তাই তো। আর এখানে আছে হচ্ছে 3 ওহম, আর কারেন্ট আছে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আমরা কি এটা করতে পারি না? অবশ্যই পারি। এটাকে সোর্স ট্রান্সফার করার সূত্র দিয়ে আমি এটুকু কনভার্ট করে ফেলছি, কনভার্ট করে সার্কিটের এই পার্টটা চেঞ্জ করে ফেলছি, বাকি পার্টটুকু আবার সেমই রেখে দিয়েছি। এখন খেয়াল করেন সার্কিটের এইটা যদি একটা নোড হয়, এটা যদি একটা নোড হয়, মানে টোটালটা দিয়ে একটা নোড, এই নোড দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে, এখান দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে। সো এই দুইটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারি। আবার এই 6 ওহম এই 3 ওহম প্যারালালি আছে, 6 আর 3 প্যারালাল করলে কত হবে, 6 আর 3কে যদি আমি প্যারালাল করি 2, 6 আর 3কে প্যারালাল করলে 6 ইন্টু 3, 6 ইন্টু 3 9, 18, 2 ওহম। অর্থাৎ এই 6 আর 3কে আমি প্যারালাল করে দিব, প্যারালাল করে বানাবো হচ্ছে 2। আর এই 2 অ্যাম্পিয়ার সোর্স, এই 4 অ্যাম্পিয়ার সোর্স, যেহেতু এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে, এখানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, তার মানে নেট কারেন্ট কতটুকু ঢুকতেছে, 4 - 2। সো এইটাকে আমি এটা দিয়ে বাদ দিতে পারবো, এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে আছে। সো সোর্সের অ্যাকচুয়াল কারেন্ট হবে এখন আই নট ধরলাম 4 - 2 = 2 অ্যাম্পিয়ার। সো এই সার্কিটটা আবার নতুন করে আঁকা যায়, সার্কিটটা নতুন করে আঁকলে কেমন হবে, এই সার্কিটটা যদি নতুন করে আমি আঁকি, টোটালি এই 6 এবং 3কে প্যারালাল করব, প্যারালাল করে সার্কিটটা কেমন হবে, 2 অ্যাম্পিয়ার V0 8, এখানে 2। আমি কি করলাম, এই 4 অ্যাম্পিয়ার সোর্স আর এই 2 অ্যাম্পিয়ার সোর্স, 4 অ্যাম্পিয়ার সোর্স কী করতেছিল, নোডে কারেন্টটা 4 অ্যাম্পিয়ার দিচ্ছিল, আর 2 অ্যাম্পিয়ার সোর্স নোড থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট বের করছিল। তাহলে এই দুইটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ারের মতো কাজ করে। যদি এই দুইটাকে বাদ দিয়ে আমি 2 অ্যাম্পিয়ারের একটা সোর্স ইউজ করতাম তাহলে একই কাজ হতো। এই জন্য একটা উপরের দিকে গেছে, একটা নিচের দিকে গেছে, বাদ দিয়ে আমি 2 অ্যাম্পিয়ারের একটা সোর্স দিয়ে দিয়েছি জাস্ট। এর সঙ্গে প্যারালালি থাকবে কি, 6 এবং 3 প্যারালাল থাকবে। ওকে, এটা হচ্ছে 8। এখন আমার সার্কিটটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এই সার্কিট আর এই সার্কিট সেম কথা, এই সার্কিটও যা, এই সার্কিটও একই কথা, দুইটা একটা একটার সাথে ইন্টারচেঞ্জেবল। এই জন্য এটা বলেছে সোর্স ট্রান্সফরমেশন। এবং সার্কিটটা কত ছোট হয়ে গেছে, ওই সার্কিট থেকে আমি কত সহজে কত ছোটো সার্কিটে নিয়ে আসছে। আমার মেশ অ্যানালাইসিস করার প্রয়োজন হয়েছে, কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট ডায়াগ্রাম এঁকে সোর্স ট্রান্সফরমেশন বার করে সার্কিটটাকে ছোটো করে ফেলছি। এখন আমি ভি নটটা বের করতে পারি না, কারেন্ট ডিভিশন রুল ইউজ করে কিন্তু আমি ভি নটটা বের করতে পারি। এখান থেকে ডিরেক্টলি কারেন্টটা বের করতে পারবো, কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্সটা গুণ করলেও বের করা যায়। আবার ডিরেক্টলি যদি মনে করেন যে আমি কারেন্ট ডিভিশন ব্যবহার করবো না, ভোল্টেজ ডিভিশন, তাও করা যায়। তাহলে আমি কী করবো, পরের সার্কিটটা আঁকবো এভাবে, এটাকে আমি দিব উপরের দিকে আছে +- 2 আর 2 4 ভোল্ট, 4 ভোল্ট, এখানে 2 ওহম রেজিস্ট্যান্স, এখানে 8 ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ভি নট, আউটপুটটা ঠিকই রাখছি 2 ওহম রেজিস্ট্যান্স। জিনিসটাকে এরকমভাবে
ট্রান্সফার করে এই সার্কিটটাকে ট্রান্সফার করে আমি এই জায়গাটা শেষ পর্যন্ত নিয়ে আসলাম। এখন এখান থেকে আমি যদি ভি নটটা বের করতে চাই, ভোল্টেজ ডিভিশন জাস্ট ভোল্টেজ ডিভিশন রুল ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে দেখেন আমি ওই মেশ অ্যানালাইসিসের জটিলতা থেকে তো বাঁচলাম। সার্কিটটা যদি স্টেপ ওয়াইজ বারবার সোর্স ট্রান্সফার করতে থাকি, করে করে আমি এই সার্কিট থেকে আগে এই সার্কিট বানালাম, এই সার্কিট থেকে এ সার্কিট, এ সার্কিট থেকে এ সার্কিট, এবং লাস্টলি এই সার্কিট থেকে ওই সার্কিট বানালাম। এই সার্কিট থেকেও ডিরেক্টলি সলভ করা যায়, কোনো সমস্যা নেই। জাস্ট কারেন্ট ডিভিশন রুল ব্যবহার করে এখানে সলভ করা যায়, আর এখানে হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল ব্যবহার করে সলভ করা যায়। তাহলে আউটপুটটা কী হচ্ছে আমরা একটু দেখি। আউটপুট ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত হচ্ছে। তাহলে সোর্স ট্রান্সফরমেশনের অভিপ্রায় হচ্ছে সার্কিটকে কত সহজে সলভ করা যায় ওই জটিল মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস না করেই। তাহলে ভি নটটা হবে 8 ডিভাইডেড বাই 10 ইন্টু 4, 32 ডিভাইডেড বাই 10, 3.2 ভোল্ট। অর্থাৎ এই আউটপুট ভোল্টেজটা, এখানে যে আউটপুট ভোল্টেজটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছিলাম, সেই আউটপুট ভোল্টেজটা হচ্ছে 3.2 ভোল্ট। বোঝা গেল? আমি কিন্তু এখানে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস কিছুই করি নাই। আমি কি করেছি? সোর্স ট্রান্সফরমেশন করে সার্কিটটাকে সলভ করেছি। আমরা আরেকটা ম্যাথ সলভ করি। মনে করেন এই সার্কিটটা আমি সলভ করতে যাচ্ছি। এখন যদি আমার মেশ অ্যানালাইসিস বা নোড অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমার মাথা থাকবে না। এত বড় সার্কিটের মেশ অ্যানালাইসিস করতে গেলে আমার মাথা শেষ হয়ে যাবে। এখানে মেশ আছে 1টা 2টা 3টা 4টা 5টা মেশ আছে, 5টা সার্কিট সলভ করতে হবে, 5টা মেশ সলভ করতে হবে। তার মাঝে ঝামেলা আছে, এখানে কারেন্ট সোর্স আছে, এখানে কারেন্ট সোর্স আছে, এগুলোকে আমার সুপার মেশ ব্যবহার করতে হবে, বহুত ঝামেলা। আবার নোড অ্যানালাইসিস করতে গেলে এটাকে সুপার নোড ধরতে হবে, মানে বহুত ঝামেলা আছে। এই ঝামেলাটুকু কমানোর জন্য এই সোর্স ট্রান্সফরমেশন নিয়মটা আনা হয়েছে। আচ্ছা, এই সোর্স ট্রান্সফরমেশন করে আমি কি বের করতে যাচ্ছি? এখন আই নট কারেন্টটা বের করতে যাচ্ছি। আই নট কারেন্টটা বের করার জন্য আমি সোর্স ট্রান্সফরমেশন করে করে আই নট কারেন্টটা বের করবো। দেখা যাক। তাহলে প্রথম কাজ কি? সার্কিটটা ড্র করে ফেলেন, যেমন আছে এমন করে ড্র করান। অনেকগুলো সার্কিট পরপর রাখতে হবে, সো খাতা পুরোপুরি না ভরে একটু জায়গা রাখবেন। তাহলে আমার সার্কিটটা আমি ড্র করে ফেললাম। এখন দেখেন সোর্স ট্রান্সফরমেশন করা যায় কোথায় কোথায়। আপনার টার্গেট থাকবে, যদি আপনি সোর্স ট্রান্সফরমেশন রুল ইউজ করতে চান, তাহলে মানে সোর্স ট্রান্সফরমেশন থিওরেম ইউজ করতে গেলে আপনাকে আগে কোথায় সোর্স ট্রান্সফরমেশন করা যায় সেটা দেখতে হবে। সোর্সকে ট্রান্সফার করা যায় এইখানটাতে, এইখানটাতে ট্রান্সফার করা যায়, এইখানেও ট্রান্সফার করা যায়। এখানে কি করব? এই 4 এবং 1কে সিরিজে যোগ করে দিয়ে আমি রেজিস্ট্যান্সকে 5 বানাবো। 5 বানানোর পরে আমি ওই
কারেন্ট সোর্সের সঙ্গে গুণ করে সেটাকে ভোল্টেজে কনভার্ট করব। তাহলে এইটাকে যদি আমি কনভার্ট করি তাহলে সার্কিটটা কেমন হবে? সার্কিটের পরের সার্কিটটা দেখতে ঠিক কেমন হবে? ভোল্টেজ হবে কারেন্ট সোর্সের দিক দিয়ে আছে উপরে মাইনাস প্লাস 5 আর 6, তাহলে এটা হবে 30 ভোল্ট। সিরিজে থাকবে একটা রেজিস্ট্যান্স 6 ওহম। এখানে একটা কারেন্ট থাকবে I0, রেজিস্ট্যান্স হচ্ছে 7। এর সঙ্গে আমার সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে 4 আর 1 5। আমি কি করব এখন? ওই কারেন্ট সোর্সটাকে আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। 5 আর 3 5 15 অ্যাম্পিয়ার, 15 ভোল্ট, প্লাস মাইনাস 15 ভোল্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল মাইনাস প্লাস একদম এই সার্কিটের সঙ্গে 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স ছিল। তাহলে ওখানে গেল 5-5-এর সঙ্গে আমি গুণ করেছি কারেন্ট 3 5 15, আর এর সঙ্গে সিরিজে আসছে একটা রেজিস্ট্যান্স 5 ওহমের একটা রেজিস্ট্যান্স। সো সার্কিটটা এমন হলো। এখন আমার কাজ কি? এখন কি করা যায়? এখন দেখেন এই সার্কিটের ভিতরে এই দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে আছে, এটা নেগেটিভ এবং এটা পজিটিভ। সো এটাকে আবার আলাদা করে লেখা যায় একইভাবে। এটা হয়ে যাবে প্লাস মাইনাস 35 ভোল্ট। এটা যেহেতু 5 ভোল্ট নেগেটিভ থেকে পজিটিভে যোগ করা যায়, তার জন্য 35 ভোল্ট। এখানে হবে 6 ওহম, এখানে আগেই থাকবে। I0, এখানে 6 ওহম, 5 ওহম, এখানে 15। তাহলে সার্কিটটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে। এখানে 35 ভোল্ট আসছে কীভাবে? প্রথমে এই দুইটাকে আমি এক করে ভোল্টেজ সোর্স বানাইছি। 5 গুণ 6 30 ভোল্ট। এর সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স, এই 6 ওহম রেজিস্ট্যান্স সিরিজে থাকবে, তার সঙ্গে একটা ভোল্টেজ সোর্স দিয়েছিলাম। আর বাকি পার্টটুকু 7 ওহম ঠিকই আছে, আমি ওই পার্টটা চেঞ্জ করেছি। 4 and 5কে যোগ 4 and 1কে যোগ করে 5 বানিয়েছি। 5 বানানোর পরে তাহলে এটা কেমন হতো? সার্কিটটা পরে গিয়ে এমন হয়েছে 5। সো একে ট্রান্সফার করছি আমি, এই 5কে ট্রান্সফার করছি 5কে ট্রান্সফার করে সিরিজে আনছি, আর একটা ভোল্টেজ সোর্স দিয়েছি 3 5 15 ভোল্টের। এই হচ্ছে সার্কিটটা দাঁড়ালো এখন আমার। এখন আমি I0টা বের করতে চাচ্ছি। I0টা বের করার জন্য আমি এখন এক কাজ করি, এই দুইটাকে আবার কনভার্ট করি, এটাকে আবার কনভার্ট করি সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে। তাহলে কি হবে? এটাকে কনভার্ট করার আগে না, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই পার্টটা আমার কনভার্ট করার কোনো প্রয়োজন ছিল না। এটাকে 5 3 অ্যাম্পিয়ার, পঁয়ত্রিশ ভাগ 6, এখানে হচ্ছে 6 ওহম, এখানকার কারেন্ট হচ্ছে I0, এটা হচ্ছে 7, 5। এখন খেয়াল করেন এই দুইটা কারেন্টই এই নোডের ভিতরে ঢুকতেছে, কিন্তু এই নোডের ভিতরে ঢুকতেছে, তাই না? সো এই দুইটা কারেন্ট সোর্সকে আমি যোগ করে দিতে পারি, আর এই দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল করে দিতে পারি। সো এই দুইটা কারেন্ট সোর্সকে যোগ করব, এই দুইটা রেজিস্ট্যান্সকে যোগ করব, তারপরে সার্কিটটা কেমন হবে?
পরের সার্কিটে গিয়ে শুধুমাত্র একটা কারেন্ট সোর্স থাকবে, শুধুমাত্র একটা প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে, ওদিক দিয়ে যে রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট যাচ্ছে সেই রেজিস্ট্যান্সটাও থাকবে। সো সার্কিটটা হয়ে যাবে এরকম আই নট। এটা কত ওহম? 7 ওহম। এটা হচ্ছে 6 প্যারালাল, 6 গুণ 5 530 11 30/11, এটা হবে 30/11, আর এটা হয়ে যাবে 35/6 ইন্টু 3 অ্যাম্পিয়ার। সো দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে, একটা কারেন্ট সোর্স আছে, এটাকে আমি কারেন্ট ডিভিশন রুল ব্যবহার করে এখন আই নটটা বের করতে পারবো। বোঝা গেল? এত বড় সার্কিটকে আমি কত সহজেই কিন্তু একটা ছোট সার্কিটে কনভার্ট করলাম এবং সেই সার্কিট থেকে শুধু কারেন্ট ডিভিশন রুল ব্যবহার করে সার্কিটটা সলভ করা গেল, তাই না? এটা ছিল মোটামুটি আমাদের সোর্স ট্রান্সফরমেশন করে কিভাবে ডিপেন্ডেন্ট সোর্সকে ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কীভাবে ট্রান্সফার করে সার্কিটকে সহজেই সলভ করা যায়, এটা ছিল তার একটা উদাহরণ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে কিভাবে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তাকে কনভার্ট করা যায়। এটা যেভাবে ইন্ডিপেন্ডেন্টের জন্য প্রযোজ্য সেটা ডিপেন্ডেন্টের জন্য প্রযোজ্য। এই সার্কিটটার ভিতরে আমাদের দেখা যাচ্ছে যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই ডিপেন্ডেন্ট একটা কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি। কারেন্ট সোর্সটাকে কনভার্ট করে আমি এই ভিএক্সের মানটা বের করতে চাচ্ছি। আমি এখানে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করব, কোনো কেভিএল কেসিএল মানে সহজ মেথড ইউজ করে। আমি এখানে যদি মেশ অ্যানালাইসিস করতে যাই, মেশ অ্যানালাইসিস কিন্তু যথেষ্ট বড়, নোড অ্যানালাইসিস করতে যাই, নোড অ্যানালাইসিস যথেষ্ট বড় হবে। সো আমি এখানে কি করব, সোর্স ট্রান্সফরমেশন ইউজ করব, সেই একই নিয়ম। সার্কিটটা আবার আঁকেন, আমি জাস্ট সার্কিটটা কীভাবে সলভ করা যায় সেই জিনিসটা একটু দেখাবো, বাকিটুকু আপনারা ওখানে সলভ করা আছে দেখবেন। নিয়মটা বুঝলে পরে সলভে কোনো প্রবলেম হবে না। আপনারা নিয়মটা পারফেক্টলি বুঝতে পারছেন কিনা সেটা খেয়াল করেন। তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন নিজে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ম্যাথ সলভ করার দক্ষতা অর্জন হবে।